সুপ্রভাত, প্রভাতের আলো অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি রয়েছি পিয়ালি স্টুডিওতে, আর আমার সাথে রয়েছে শ্যামাশ্রী। শ্যামাশ্রী, আজকে চারিদিকে বৃষ্টি, জলমগ্ন একেবারে অবস্থা। তো আমরা এর মধ্যে দেখেই নিলাম যে আজকে জ্যোতিষশাস্ত্রে কি বলছে, সারাদিন কীরকম কাটবে, বৃষ্টির মধ্যেও আমাদের কিভাবে সারাদিন থাকতে লাগবে, কিভাবে কাটবে, সেগুলো আমরা দেখে নিলাম। এরপর আমরা চোখ রাখবো আজকে পত্রিকার দিকে। আজকে গুরুত্বপূর্ণ পত্রিকা যুগশঙ্খ তুলে নিচ্ছে। যুগশঙ্খ পত্রিকার যে হেডলাইন আছে সেটাই আগে আমরা দেখে নিই। যুগশঙ্খ পত্রিকার প্রথমে যে হেডলাইনে আছে, জনগণনায় প্রথমবার ম্যাপ লোকেশন চিহ্নিত হবে বাসস্থান। এবারে জনগণনায় ম্যাপে লোকেশনও চিহ্নিত হবে, বাসস্থানও চিহ্নিত হবে। যেখানে যে অবস্থায় বসবাস করে সেখানকার লোকেশনেরই স্বগণনার তথ্য দাখিল করতে হবে। কেউ যদি ভাড়া ঘরে থাকেন তবে ভাড়া ঘরের লোকেশনই দেখাতে হবে। কারো স্থায়ী ঠিকানা অন্যত্র কিন্তু বসবাস করেন অন্যত্র, সেই বসবাসের লোকেশনেরই স্বগণনায় তথ্য দাখিল করতে হবে। গ্রামে বাড়ি থাকলে শহরের কোনো স্থানে নিজের ফ্ল্যাট কিংবা জমিতে বসবাস করলে সেই লোকেশনই দেখাতে হবে, না হলে সেই ঘর কিংবা ফ্ল্যাট মানুষবিহীন পরিত্যক্ত দেখাতে পারে। বস্তুত এবারই প্রথম পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে দেশে শুরু হয়েছে জনগণনার প্রথম ধাপ। তথ্য প্রযুক্তিতে হাতিয়ার করে শনিবার থেকে শুরু হয়েছে সেলফ এনুমেরেশন প্রক্রিয়া। সাধারণ মানুষ চাইলে প্রথম যে ধাপে সেলফ এনুমেরেশন বা স্বগণনা প্রক্রিয়া নিজেরাই সেরে ফেলতে পারবেন, কিন্তু সেখানেই প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হচ্ছে ম্যাপ লোকেশন। নিজের তথ্য দাখিলের পর গুগল ম্যাপের মতো মানচিত্র দেখা যাবে, সেখানে নিজের বাসস্থান চিহ্নিত করে দিতে হবে। এই তথ্য সেভ থাকবে সার্ভারের মধ্যে। মানচিত্রের ভিত্তিতেই ঘর গণনা এবং ঘরের তালিকা তৈরি করা হবে, ফলে কেউ কোথাও কোনো ঘরের বসবাস করার অন্য কোনো বাসস্থানের স্থান দেখালে সেটা যথাযথ হবে না, তখন বসবাস করা ঘরের পরিত্যক্ত কিংবা মানুষহীন দেখাতে পারে। তাছাড়া কোথাও কারো ফ্ল্যাট কিংবা বাড়ি থাকলে সেখানকার লোকেশন চিহ্নিত হওয়াটাও জরুরি, না হলে নিজের নাম উঠবে না, পরিত্যক্ত হয়ে যাবে। পরবর্তী যেটা ঘর হিসেবে হয়তো গণনাই হবে না সরকারের খাতায়। শিলচরের বিশিষ্ট আইনজীবী ধর্মানন্দ দেব বলেছেন, যিনি যেখানে বসবাস করেন সেখানকার লোকেশনে দেখানো হচ্ছে স্বগণনায়। এই ছিল যুগশঙ্খ পত্রিকার প্রথম হেডলাইন। এরপর চোখ রাখবো দ্বিতীয় হেডলাইন্সের দিকে। দ্বিতীয় হেডলাইন্স যেটা আছে, অবৈধ কয়লা পাথর খননের তদন্তে বিশেষজ্ঞ কমিটি। হিমন্ত বিশ্ব শর্মা কি বলেছেন, বন্যায় ক্ষতিপূরণের প্রয়োজন 10 লক্ষেরও বেশি। ডিব্রুগড়ে যে উজান অসমের ভয়াবহ বন্যা নিয়ে রাজনৈতিক তরজা যখন তুঙ্গে, ঠিক তখন নাগাল্যান্ড সীমান্তবর্তী এলাকায় অবৈধ কয়লা ও পাথর খনন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিবসাগরের পালাশিয়ান ত্রাণ শিবিরে গিয়ে তিনি একদিকে যেমন বন্যা দুর্গতদের জন্য প্রয়োজনে 10 লক্ষ টাকারও বেশি ক্ষতিপূরণের ইঙ্গিত দিলেন, তেমনি অন্যদিকে স্পষ্ট জানিয়ে দিলেন নাগাল্যান্ডের পাহাড়ে চলা খনন কার্যের প্রভাব যদি অসমে নদী, কৃষিজমি ও জনজীবনের উপর পড়ে তবে সরকার আর নীরব থাকবে না। এটা এক প্রকার হুঙ্কারের মতনই। এরপর দেখে নিই আমরা তৃতীয় যে হেডলাইন রয়েছে। তৃতীয় হেডলাইনে রয়েছে হরমুজ সংকট, কাতারে বিকল্প 4 দেশের সঙ্গে মিত্রতায় ভারত। পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তাপ এবং রণক্ষেত্র হয়ে উঠেছে হরমুজ প্রণালী। অচল অবস্থায় জেরে ভারতের জ্বালানি সরবরাহ বিরাট বিপর্যয় তৈরি হয়েছিল, তবে সেই সংকট কাটিয়ে উঠতে এক অভূতপূর্ব কৌশলগত পদক্ষেপ করেছে নয়াদিল্লি। তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির জন্য এতদিন কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহীর ওপর সিংহভাগে নির্ভর ছিল দেশ, কিন্তু ওমান ও পারস্য উপসাগরের মধ্যবর্তী এই গুরুত্বপূর্ণ জলপথে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ায় কাতার থেকে ভারতে গ্যাস সরবরাহের পরিমাণ এক ধাক্কায় 91% তলানিতে ঠেকেছে। যুদ্ধকালীন এই পরিস্থিতিতে ভারতের বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা এবং গৃহস্থলী রান্না গ্যাসের স্বাভাবিক যোগানও বজায় রাখতে তাৎক্ষণিক ত্রাণ কার্য হয়ে উঠেছে আমেরিকা, ওমান, নাইজেরিয়া এবং অ্যাঙ্গোলা। এই ছিল যুগশঙ্খ পত্রিকার 3টি মেন হেডলাইন। এরপর আমরা তুলে নেব অসমের জনপ্রিয় পত্রিকা নিয়মিয়া বার্তা। নিয়মিয়া বার্তাতে আমরা দেখে নিচ্ছি, প্রথমেই একটি যে ছবি রয়েছে সেটির দিকে চোখ যাচ্ছে, যে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পুরো জল পেরিয়ে তিনি বন্যা দুর্গত মানুষের কাছে পৌঁছে গিয়েছেন। এক হাঁটু পানি ভাঙে শিবসাগরে ফুলেশ্বরীতে ডক্টর উচ্চ মাধ্যমিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 4 দিনের এই ভ্রমণসূচিতে উজান অসমের যাওয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিবসাগর বন্যাত্রাণের আশ্রয় শিবিরে গিয়ে পৌঁছেছেন। বন্যা বিধ্বস্ত অঞ্চল এবং বান প্রভাবিত বিদ্যালয় চারিদিকে পরিদর্শন করেন তিনি। মুখ্যমন্ত্রী প্রথমে শিবসাগরে অবস্থিত
রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম টেকনোলজি প্রাঙ্গণে স্থাপন করা বন্যাক্রান্ত শিবিরে গিয়ে সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলেন। এরপর তিনি সেখানে নাগাল্যান্ডে যে অবৈধ খনন কার্য হচ্ছে, নাগাল্যান্ড সরকারের যে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলেছেন তিনি। অসম সরকারে কয়লা খনন বন্ধ করিব নোয়ারে যে অসম নাগাল্যান্ড সীমান্তে অবৈধ কয়লা খনন আর শিলা যে শিবসাগর চড়াইদের প্রলয় নেমে এনেছে সেটা উত্থাপন হয়ে থাকা অসম সরকারের নীরব ভূমিকা গ্রহণ করবে বলে জানিয়েছে যে আর অসম সরকার চুপ থাকবে না, যদি ভবিষ্যতে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। দ্বিতীয় যে হেডলাইন রয়েছে, বান পরিস্থিতি পরিদর্শন করতে অসমে উপস্থিত হয়েছেন জেপি নাড্ডা। এই খবর আমরা কালকে নিউজ লাইভের মারফত বারবারই দেখিয়েছি যে অসমের বান পরিস্থিতি দেখতে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। উজনির বান বিভীষিকার সামগ্রিক পরিস্থিতি সবকিছুই তিনি নিজে উপস্থিত থেকে পরিদর্শন করেন। এরপর চলে আসছি তৃতীয় যে হেডলাইনে রয়েছে, জ্বর যে বন্যা পীড়িত যে অঞ্চল রয়েছে সেখানে মানুষের মধ্যে জ্বর ডায়রিয়া এসব যাতে জন্য 4 জনের মৃত্যুও হয়েছে। 19 জুলাই বান বিভীষিকার পরেই বেশি ক্ষতিগ্রস্ত শিবসাগর চড়াইদেও জোরহাট জেলায় বানপীড়িত যে মানুষ রয়েছে তাদের মধ্যে জ্বর ডায়রিয়া যে আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু হয়েছে। তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরাসরি সাক্ষাৎ করেন। এই ছিল নিয়মীয় বার্তার প্রধান 3টি হেডলাইন। এরপর বাকি পত্রিকাগুলি আমাদেরকে পড়ে শোনাবে শ্যামাশ্রী। তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি।